Hello guys, welcome to Millennium Education. I hope everyone is doing a great preparation for the upcoming PSC Miscellaneous Mains Examination 2023. So this video is mainly for the aspirants of PSC Miscellaneous Mains. In this video, we are going to discuss the must-know GK one-liners which are relevant for this examination. So watch till the end before we discuss the sample paper 1 related to PSC miscellaneous mains. First of all আমি তোমাদেরকে জানিয়ে দিই এটার মধ্যে আমরা টোটাল 50 মার্কসের কোশ্চেন ডিসকাস করব and you all know যে পেপার তো 150 মার্কসের হয় সেখানে 50 মার্কস মানে 1/3 মার্কসের কোশ্চেন এখানে ডিসকাস করা হবে and this is nothing but a mock paper for all of you. So let us start this discussion on PSC miscellaneous mains and start with the first question. দেখো আমাদের পরীক্ষার মধ্যে question number 6 তোমরা দেখবে যে relevant question number 6 থেকে start হয় the full form question, that is abbreviation related question. So in this video we are going to discuss a sample 5 question which are relevant for this examination. Let us start with the first full form. দেখো first question দেয়া আছে about TRAI. TRAI এর full form কি হয়? টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। ফার্স্ট এটা তো জানতেই হবে ফুল ফর্ম কি হয়, বাট এটার কোয়েশ্চেন তোমাদের পরের যে কোয়েশ্চেন গুলো থাকে ওখানেও আসতে পারে যে ট্রাই কবে স্টাবলিশ হয়। দেখো ট্রাই স্টাবলিশ হয়েছিল বাই অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট কল্ড ট্রাই অ্যাক্ট 1997। ট্রাই এর কাজ কি? সো বুঝতে হবে ট্রাই একটা ইন্ডিয়ার অ্যাপেক্স ইনস্টিটিউশন মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের আন্ডারে, যার কাজ হচ্ছে টেলিকম সার্ভিস রেগুলেট করা ইন ইন্ডিয়া। বাট ট্রাই সব থেকে ইম্পর্টেন্ট কাজ আজ পর্যন্ত কি প্লে রোল করেছে, তো সেটা বুঝতে হবে যে এটা মেনলি ফেয়ার কম্পিটিশন ইন দ্য টেলিকম সার্ভিসেস এটা দেখার কাজটা করে। অ্যান্ড একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমরা জানো, MNP দ্যাট ইজ মোবাইল নেটওয়ার্ক পোর্টেবিলিটি, এই জিনিসটা তোমরা দেখেছো যে আমরা এখন নাম্বার সিম কনভার্ট করতে পারি। তো MNP রেগুলেশনের মধ্যে ট্রাই একটা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল। নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা CRAR, দ্যাট ইজ দ্য ক্যাপিটাল টু রিস্ক অ্যাসেট রেশিও। এটাকে আমরা রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও বলেও জানি। এটা মেনলি কিসের সাথে রিলেটেড? তো ইট ইজ এ টপিক অন নন পারফর্মিং অ্যাসেট। তো এটা ব্যাংকিং সেক্টরের একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা আমরা কোথায় পড়ি? তো আমরা যখন ব্যাসেল কনভেনশনের ব্যাপারে ডিসকাস করি ইন দ্য ক্লাস, তো ব্যাংকিং সেক্টরের মধ্যে there is a convention মেনলি কি হয়েছিল, সো ব্যাসেল কমিটি অন ব্যাংকিং সুপারভিশন। সেখানে মেনলি কি আমরা তিনটে ব্যাসেল নর্মের কথা আমরা পড়ি। ব্যাসেল 1 যেটা মেনলি 1988 এ মেনলি কি হয়েছিল, ইমপ্লিমেন্ট হয়েছিল। ব্যাসেল 2 which was implemented in 2004 and Basel 3 norms যেটা মেনলি পোস্ট ফিনান্সিয়াল ক্রাইসিস এরাতে আমরা দেখতে পারলাম, মিন্স আফটার দ্য 2008 ফিনান্সিয়াল ক্রাইসিস। তো আমরা 2010-11 এর পর এই ব্যাসেল 3 নর্মস দেখেছি, যেটাকে ইমপ্লিমেন্ট করার টাইম পিরিয়ড ছিল ইন্ডিয়াতে 2020 তে, বাট 2020 তে ডিউ টু করোনা এটা কিন্তু ইমপ্লিমেন্ট হতে পারেনি। নেক্সট আমরা পড়বো অ্যাবাউট সার্ক। So what is SARC? So you have to write the full form first. What is this? South Asian Association for Regional Cooperation. You all know this is an organization of the South Asian nation. কটা এটার মধ্যে দেশ রয়েছে, কটা কান্ট্রি রয়েছে? 8টে কান্ট্রি রয়েছে। দেখো সবাই তো প্রিপারেশন করছো, আমি জানতে চাই what are the major countries যেটা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশনের ভাগ রয়েছে। আর দ্বিতীয় জিনিস, এটার হেডকোয়ার্টার কোথায় রয়েছে, কোথায় তোমরা এটা পড়েছো, সেটা হেডকোয়ার্টার কোথায় রয়েছে সার্কের, সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাও। সো ওয়্যার ইজ দ্য হেডকোয়ার্টার অফ সার্ক। নেক্সট সার্কের ব্যাপারে আরেকটা কথা বলে দিই, 1985 এ এটা কিন্তু স্টাবলিশ হয়েছিল। আইকার ফোর্থ ফুল ফর্ম। আইকার বলতে আমরা কি বুঝি? Indian Council for Agriculture Research. So this is a New Delhi based organization. তো নিউ দিল্লি বেসড কেন বললাম? হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। এর কাজ কি রয়েছে? এটার মেন কাজ হচ্ছে ইন্ডিয়ার এপেক্স ইনস্টিটিউশন রয়েছে যেটা এগ্রিকালচার রিসার্চের কাজ করে ইন্ডিয়াতে, অ্যান্ড এটা 1929 এ স্টাবলিশ হয়েছিল। একটা কথা, যারা মেনলি নট 24 পর্যন্ত থাকো তারা জানো যে এখানে একটা জুট রিসার্চ ইনস্টিটিউট রয়েছে আইকারের,
কোথায় রয়েছে? তো মনে রাখতে হবে যে জুট রিসার্চ ইনস্টিটিউট অফ আইকার ইজ মেনলি ইন দ্য নীলগঞ্জ এরিয়া অফ ব্যারাকপুর। কোথায় রয়েছে? নীলগঞ্জ এরিয়া অফ ব্যারাকপুর, এখানে রয়েছে আইকারের জুট রিসার্চ ইনস্টিটিউট। নেক্সট, IRDAI, what is the full form is? তো দেখো, ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, এটার ফুল ফর্ম হচ্ছে IRDAI এর ফুল ফর্ম ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। বাট IRDAI কি করে? তো এটা মনে রাখতে হবে, ইন্ডিয়ার মধ্যে ইন্স্যুরেন্স সেক্টরের রেগুলেটরি পাওয়ার রয়েছে IRDAI এর কাছে। এটা মেনলি কোথায় রয়েছে? এটার হেডকোয়ার্টার, সো ইটস হেডকোয়ার্টার ইজ ইন হায়দ্রাবাদ। ঠিক আছে, হায়দ্রাবাদে এটার হেডকোয়ার্টার রয়েছে। অ্যান্ড IRDAI কবে স্টাবলিশ হয়? 1999-এ বাই অ্যান অ্যাক্ট অফ দি পার্লামেন্ট। 1999-এ এটাকে স্টাবলিশ করা হয়েছিল। ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া মেনলি প্রাইভেট অ্যান্ড পাবলিক ইন্স্যুরেন্স কোম্পানিজদেরকে রেগুলেট করার কাজ করে। নেক্সট আমরা বুঝবো অ্যাবাউট দ্য কোয়েশ্চেন নাম্বার 7, যেখানে মেনলি এটা ছিল 10 মার্কসের কোয়েশ্চেন। নেক্সট আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 7 এর মধ্যে। দেখো এখানে মেনলি দেওয়া থাকে মেনশন সাম স্কিমস এন্ড প্রোগ্রামস এন্ড তাদের লঞ্চিং ইয়ার, তাদের ব্যাপারে কোয়েশ্চেনটা অনেকবার এসছে। সো 10 মার্কসের এই কোয়েশ্চেনের মধ্যে আমরা প্রথমে পড়বো সাম রিলেভেন্ট স্কিম রিলেটেড টু দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। সো নাম্বার 1 স্কিম ইজ আয়ুষ্মান ভারত স্কিম। তো এটা স্কিম কিসের সাথে রিলেটেড মনে রাখো? দেখো আয়ুষ্মান ভারত স্কিম 2018-এ কিন্তু কি হয়েছিল, এটাকে আমরা স্টার্ট করেছিলাম, এই প্ল্যানটা স্টার্ট হয়েছিল বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। অ্যান্ড আয়ুষ্মান ভারত স্কিমের আন্ডারে আজকের ডেটে মেনলি 5 লাখ পার ইয়ার, ঠিক আছে, পার ফ্যামিলির একটা ইন্স্যুরেন্স প্রোভাইড করা হয়। অ্যান্ড এটার মধ্যে প্রায় 10 crore পুয়ার বেনিফিশিয়ারিজদেরকে কভার করা হয়েছে। ঠিক আছে, পুয়ার বেনিফিশিয়ারিজদেরকে কভার করা হয়েছে আন্ডার আয়ুষ্মান ভারত স্কিম। দ্বিতীয় স্কিম হচ্ছে মেক ইন ইন্ডিয়া স্কিম। তো মেক ইন ইন্ডিয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্কিম, যেটা একদম আর্লিয়েস্ট স্কিম অফ দি NDA 1 গভর্নমেন্ট ছিল। 2014 সালে এটা স্টার্ট হয়। মেক ইন ইন্ডিয়ার মেইন যে টার্গেট ছিল সেটা ছিল যে ইন্ডিয়ার মধ্যে আমরা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব ক্রিয়েট করব। তো দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য স্কিম ওয়াজ টু ক্রিয়েট এ গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব। ঠিক আছে, মানে ইন্ডিয়াকে আমরা অল ওভার ওয়ার্ল্ড একটা ম্যানুফ্যাকচারিং হাব মতন দেখাবো। কি করে? তো আমরা বাইরে থেকে ইনভেস্টমেন্ট ইন্ডিয়াতে নিয়ে আসবো, মানে কি এনকারেজ করব FDI কে ইন ইন্ডিয়া। তো রেলেভেন্ট সেক্টরের মধ্যে FDI এলাও করা হবে অ্যান্ড মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম চলবে। তো দ্বিতীয় স্কিম মেক ইন ইন্ডিয়া। থার্ড স্কিম ইজ আওয়ার বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম, ভেরি ইম্পর্টেন্ট স্কিম রিলেটেড টু দি গার্ল চাইল্ড। কাজ কি ছিল এটার? তো প্রথমে দেখো নাও 2015-তে এটা স্টার্ট হয়েছিল লঞ্চিং ইয়ার, বাট এটার মেইন কাজ কি ছিল? তো আমরা দেখেছিলাম দেয়ার ওয়াজ এ ডিক্লাইনিং চাইল্ড সেক্স রেশিও, যেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গার্ল চাইল্ডের যে তাদের জন্ম হচ্ছে সেটা কম হচ্ছে রিলেভেন্ট টু দ্য কম্পারিজন টু দি বয় চাইল্ড। সো গার্ল চাইল্ডদের তাদের যে রেট ছিল সেক্স রেশিও সেটাকে ইনক্রিজ করার জন্য মেনলি বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম লঞ্চ করা হয়েছিল। অ্যান্ড এটার উপরে যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করে সব থেকে লিস্ট চাইল্ড সেক্স রেশিও কোথায়কার রয়েছে, তো হরিয়ানার মধ্যে সব থেকে লিস্ট চাইল্ড সেক্স রেশিও রয়েছে। আচ্ছা, বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের মধ্যে আর একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ রাখা হয়েছিল, যাতে উমেনদের মানে কি গার্ল চাইল্ডদেরকে বেটার এডুকেশনাল অপরচুনিটি প্রোভাইড করা হবে, যাতে তাদের এডুকেশন অ্যান্ড পার্টিসিপেশন অফ গার্লস ইন এডুকেশন ইনক্রিজেস। তো থার্ড বেটি বাঁচাও বেটি পড়াও অলরেডি কমপ্লিটেড। নেক্সট হচ্ছে স্মার্ট সিটি মিশন। 2015 সালে স্টার্ট হয়েছিল স্মার্ট সিটি মিশন। অ্যান্ড এই কোর এটার মেন যে অবজেক্টিভ রয়েছে স্মার্ট সিটি মিশনের, এটা রয়েছে টু এনকারেজ এ কোর ইনফ্রাস্ট্রাকচার। সো অনেকগুলো সিটিকে একদম মডার্ন ইনফ্রাস্ট্রাকচারে কনভার্ট করা এই স্কিমের মেইন টার্গেট ছিল, যাতে এখানে আমরা ডিজিটাল গভর্নমেন্টস, তার ছাড়া মোবিলিটি, এনার্জি এফিসিয়েন্সি, এই জিনিসগুলোকে আমরা ওখানে ইমপ্লিমেন্ট করতে পারবো। সো দিস ইজ স্মার্ট সিটি মিশন। লাস্ট বাট নট দ্য লিস্ট, ন্যাশনাল রুরাল হেলথ মিশন। এটা কবে
লঞ্চ করা হয়েছিল। সো এটাও সেন্ট্রাল গভর্নমেন্টেরই স্কিম, ন্যাশনাল রুরাল হেলথ মিশন। 2005 সালে এটাকে রুরাল হেলথ কভারেজের জন্য লঞ্চ করা হয়েছিল, যাতে আমরা রুরাল এরিয়াতে উইথ দ্য হেল্প অফ বেসড কমিউনিটি বেসড হেলথ কেয়ার প্রোভাইড করতে পারবো ইউজিং দ্য আশা ওয়ার্কার্স। সো আশা ওয়ার্কারের কন্ট্রিবিউশনে আমরা হেলথ টু দ্য রুরাল পিপল প্রোভাইড করতে পারবো ন্যাশনাল রুরাল হেলথ মিশনের আন্ডারে। এটাই মেইনলি টার্গেট ছিল। নেক্সট আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 8 এর দিকে। দেখো এখানে 5টা কোয়েশ্চেন থাকবে, अगेन 10 মার্কসের কোয়েশ্চেন। এই যে লাস্ট স্লাইডটা তোমরা দেখলে, এখানেও আমরা 10 মার্কসের কোয়েশ্চেনই ডিসকাস করেছি। বিফোর উই ডিসকাস দিস 10 মার্কসের কোয়েশ্চেন অ্যাবাউট কোয়েশ্চেন নাম্বার 8, তোমরা বুঝে নাও আমাদের একটা কোচিং প্রোভাইড করা হয় ফর WBCS। ইউ অল ক্যান ভিজিট আওয়ার চ্যানেল অ্যান্ড এখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে, so to get knowledge about this coaching for WBCS তোমরা আমাকে এখানে কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট আমরা চলে আসবো টু কোয়েশ্চেন নাম্বার 8, যেখানে 10 মার্কসের अगेन 5টে ওয়ান লাইনার আমরা ডিসকাস করব। ফার্স্ট কোয়েশ্চেন ইজ, through which Indian state does Kaveri river flows? So you all know Kaveri is a very important peninsular river in India, and Kaveri ke due to his holiness and কাবেরীর যে ভলিউম অফ ওয়াটার রয়েছে তার জন্য আমরা গঙ্গা অফ সাউথ বলতে পারি, বিকজ এখানে আমরা পেরেনিয়াল রিভার যদি বলি সাউথের মধ্যে কি রয়েছে, তো আমরা মনে রাখবো কাবেরীর নাম। কাবেরী মেইনলি কর্ণাটক তামিলনাড়ু এরিয়া থেকে পাস করে, কিন্তু তার বেসিনের কিছু ভাগ কেরালার মধ্যেও রয়েছে, and duty of Puducherry also consists some parts of the river basin of Kaveri। দ্বিতীয় জিনিস, কাবেরী থেকে কোয়েশ্চেন আসতে পারে about the main dams or hydroelectrical projects on Kaveri। তো কাবেরীর উপরে কিছু ইম্পর্টেন্ট প্রজেক্টস রয়েছে, লাইক গ্র্যান্ড অ্যানিকুট ড্যাম, সেটা খুবই ইম্পর্টেন্ট, কাবেরীর উপরে রয়েছে, ঠিক আছে। অ্যান্ড কাবেরী ইজ ভেরি ইম্পর্টেন্ট পেনিনসুলার রিভার। তোমরা 4টে রিভার সবসময় মনে রাখো, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী অ্যান্ড মহানদী। দিজ আর দ্য মেইন রিভার্স of the South India. Next আমরা যাব question number 2 তে। Question number 2 or B, which is relevant with the UNESCO World Heritage Site. Very recently আমরা celebrate করেছি UNESCO World Heritage Site Day। তো কমেন্টে জানাও in which day of April আমরা UNESCO World Heritage Site বা World Heritage Site Day celebrate করি। তো তাজমহলের উপরে question করা হয়েছে, ঠিক আছে। তোমরা তাজমহলের ব্যাপারে ভালো করে জানো, এটা শাহজাহান বিল্ড করেছিলেন। কবে থেকে তার বিল্ডিং বা কনস্ট্রাকশন স্টার্ট হয়? 1632 সাল থেকে স্টার্ট হয়, 1648 সালে এটার কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেছিল। তাজমহলকে মেইনলি স্কোয়ার শেপে কিন্তু তৈরি করা হয়েছে, আর 1983 তে এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তার ট্যাগ দেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন ইজ অ্যাবাউট দ্য ইন্ডিয়ান ফোক ডান্স বিহু। এটা কোন স্টেটের ডান্স? তো বিহু একটা ইম্পর্টেন্ট ডান্স, যেটা কোথায়কার ডান্স? এটা আসামের ডান্স, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল, বিহু ফেস্টিভ্যালও আসামে সেলিব্রেট করা হয়। এটা মেইনলি হারভেস্টিং ফেস্টিভ্যাল, অ্যান্ড এপ্রিল মাসেই কিন্তু এই ফেস্টিভ্যাল কিন্তু সেলিব্রেট করা হয়। তো হারভেস্টিং ফেস্টিভ্যাল মনে রাখো সবাই। নেক্সট আমরা ডিসকাস করব অ্যাবাউট কোয়েশ্চেন নাম্বার 4, which is about the current affairs। তো কারেন্ট অ্যাফেয়ার্স কিছুই আসতে পারে, আমি এখানে তোমাদেরকে বলবো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে মেইনলি তোমরা অ্যাপয়েন্টমেন্টস, অ্যাওয়ার্ডস এগুলোকে অবশ্যই কভার করে যাবে, ঠিক আছে। বা স্পোর্টস অনার্স এগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাও, বিকজ এখান থেকেই কোয়েশ্চেনটা থাকে। দেখো কোয়েশ্চেন নাম্বার 4 এর মধ্যে জিজ্ঞেস করেছে হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ ফ্রান্স। ফ্রান্সের কারেন্ট প্রেসিডেন্ট কে রয়েছেন? তো আমরা মনে রাখবো ইমানুয়েল ম্যাক্রন। 2024-এর পর থেকে উনি কিন্তু এখানকার প্রেসিডেন্ট রয়েছেন। অ্যান্ড ফ্রান্সের ব্যাপারে কিছু রিলেভেন্ট ফ্যাক্ট যদি আমরা জানতে চাই, ফ্রান্সের মেইনলি যে সিস্টেম রয়েছে, ওখানকার পলিটিক্যাল স্ট্রাকচার রয়েছে, এটা একটা সেমি প্রেসিডেন্সিয়াল রিপাবলিক আছে। এটা ওখানে ইউনিটারি গভর্নমেন্ট ফলো করা হয়। কি? ওখানে ইউনিটারি গভর্নমেন্ট ফলো করা হয়। অ্যান্ড ফ্রান্স সেলিব্রেটস ইটস রিপাবলিক ডে অন মেইনলি জুলাই মান্থ। তো কোন ডেটে সেলিব্রেট করে? সো একটা জিনিস তোমরা মনে রাখবে, বাস্টাইল ডে। এটা কোয়েশ্চেন পরীক্ষাতে হয়তো
দিতে পারে। ফ্রান্স একটা বাস্টাইল ডে সেলিব্রেট করে। ইউ অল ক্যান কমেন্ট অ্যাবাউট দ্য বাস্টাইল ডে, কোন ডেটে বাস্টাইল ডে সেলিব্রেট করা হয়। ইভেন আওয়ার honorable prime minister was the guest of honor in this Bastille Day last year. Next question is, France হচ্ছে 7th largest economy in the world, ঠিক আছে। নেক্সট আমরা যাব লাস্ট কোয়েশ্চেনে, হু ইজ দ্য কারেন্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। তো 2025 অবধি যদি আমরা দেখব, তো ফেব্রুয়ারি মাসে আমাদের প্রেজেন্ট চিফ ইলেকশন কমিশনার অ্যাপয়েন্ট হয়েছেন, ওনার নাম হচ্ছে জ্ঞানেশ কুমার। তো শ্রী জ্ঞানেশ কুমার তিনি রয়েছেন এখনকার প্রেজেন্ট চিফ ইলেকশন কমিশনার। ওনার বা চিফ ইলেকশন কমিশনের বা ইলেকশন কমিশনের ব্যাপারেও কোয়েশ্চেন থাকতে পারে। তো তোমরা অবশ্যই ইলেকশন কমিশনারের রোল, ইলেকশন কমিশন কি কি কাজ করে, ইলেকশন কমিশন রিলেটেড আর্টিকেলস লাইক আর্টিকেল 324 কি বলে, আর্টিকেল 326 কি বলে, এই কোয়েশ্চেন গুলো অবশ্যই পড়ে যাও। যেমন আর্টিকেল 326 এ অ্যাডাল্ট সাফরেজের ব্যাপারে ডিসকাশন করা হয়েছে ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। নেক্সট আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 9 এ। এখানেও 5টা কোয়েশ্চেন থাকবে and it will be also 10 marks এর কোয়েশ্চেন, সো 10 মার্কস এখানেও তোমরা পাবে। কোয়েশ্চেন ইজ, হু ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাউন্ডার অফ ভূদান মুভমেন্ট। তো ভূদান মুভমেন্ট যেটাকে আমরা ব্লাডলেস রেভলিউশন বলেও জানি, তো ব্লাডলেস রেভলিউশন বলেও আমরা এটাকে জানি। তো মনে রাখবে ভূদান মুভমেন্ট, এটাতে মেইনলি কি হয়েছিল, ল্যান্ড ডোনেশন করা হয়েছিল। and Acharya Vinoba Bhave started this mission after independence of India. Acharya Vinoba Bhave কে আমরা apparent heir of গান্ধীজি বলতে পারি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, where is the headquarter of ISRO located? দেখো ইসরো অনেক ইম্পর্টেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, অ্যান্ড এটার হেডকোয়ার্টার রয়েছে বেঙ্গালুরুতে ইন কর্ণাটকা। ইসরো কবে স্টার্ট হয়েছিল? সো 1962 তে যখন আমাদের ইনপোসপার একটা অর্গানাইজেশন ইন্ডিয়াতে তৈরি করা হয়েছিল, এটাকে রিপ্লেস করে 1969 এ 15th অগস্টে স্টার্ট করা হয়েছিল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। অ্যান্ড এটার ফাউন্ডার ডিরেক্টর ছিলেন ডক্টর বিক্রম সারাভাই। ডক্টর বিক্রম সারাভাই, এনাকে আমরা মেনলি কি বলি, ফাউন্ডার ডিরেক্টর ডক্টর বিক্রম সারাভাই। আমি তোমাদের থেকে জানতে চাই যে বিক্রম সারাভাইয়ের নামে একটা স্পেস রিসার্চ সেন্টার করা হয়েছে, সেটা কোথায় রয়েছে? অ্যান্ড সতীশ ধাওয়ানের নামে, যিনি ইসরোর মেনলি ডিরেক্টর ছিলেন, ওনার নামেও একটা SAR SHAR শ্রীহরিকোটা অ্যালটিটিউড রেঞ্জ, ঠিক আছে, হাই অ্যালটিটিউড রেঞ্জ, এটা কোথায় রয়েছে? ঠিক আছে, ইউ অল হ্যাভ টু আনসার দ্য স্টেট। ঠিক আছে, নেক্সট আমরা এই ভিডিওর এন্ডে ইসরোর যে মেইন প্রজেক্টস গুলো রয়েছে, ইসরো টোটাল ইম্পর্টেন্ট প্রজেক্টস সব কিন্তু এখানে ডিসকাস করব। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার সি, অ্যাবাউট অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার কি মেইনলি মেজার করে? সো অ্যানিমোমিটার ইজ এ ডিভাইস হুইচ মেজার্স দ্য উইন্ড স্পিড। তো এটা সায়েন্স থেকে এই রিলেভেন্ট কোয়েশ্চেন দেওয়া হয়েছে। তো এই কোয়েশ্চেনের মধ্যে আমরা সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি সবকিছুই রেখেছি। নেক্সট হচ্ছে, হু ইজ নোন অ্যাজ রকেট ম্যান অফ ইন্ডিয়া। রকেট ম্যান অফ ইন্ডিয়া আমরা ডক্টর এপিজে আব্দুল কালামকে বলে ডাকি। নেক্সট হচ্ছে, which planet is known as red planet? So Mars is known as red planet. Okay, next আমরা লাস্ট কোয়েশ্চেন নাম্বার 10 এ চলে যাব, যেখানে লাস্ট 5 কোয়েশ্চেন আমরা ডিসকাস করছি। Question is about, who said give me blood I shall give you freedom? So very important line which was said by সুভাষ চন্দ্র বোস। আমি তোমাদের থেকে জানতে চাই যে সুভাষ চন্দ্র বোস আইসিএস এ কবে বসেছিলেন অ্যান্ড কবে তিনি আইসিএস থেকে নিজে রেজিগনেশন দিয়েছিলেন। কমেন্টে অবশ্যই জানাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডব্লিউবিসিএস এ অনেকবার এই কোয়েশ্চেনটা করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 2, থমাস কাপ, উবার কাপ, সুদেরমান কাপ, এটা কোন স্পোর্টের সাথে রিলেটেড? তো ব্যাডমিন্টনের সাথে রিলেটেড রয়েছে থমাস কাপ, উবার কাপ, সুধীরমান কাপ। এই কোয়েশ্চেন রিলেভেন্ট যদি তোমাদের ডেটা বুঝতে অসুবিধা হয়, তো আমরা একটা কাপ নিয়ে একটা ভিডিও করব, যেখানে তোমরা দেখতে পারবে যে which are the relevant cups related with the associated sports. Next question, in which Indian state Hornbill festival is celebrated?
তো হর্নবিল ফেস্টিভ্যাল এটা কিন্তু নাগাল্যান্ডে সেলিব্রেট করা হয় অন দ্য স্টেট ডে। তো ডিসেম্বর মাসে নাগাল্যান্ডের মধ্যে আমরা সেলিব্রেট করি হর্নবিল ফেস্টিভ্যাল। নেক্সট, who was the first Indian to receive the Nobel Prize in Literature? So Rabindranath Tagore 1913 for his book গীতাঞ্জলি পেয়েছিলেন নোবেল প্রাইজ ইন লিটারেচার। তোমাদেরকে আনসার করতে হবে নোবেল প্রাইজ ফর ইকোনমিক্স দুজন পেয়েছেন ফ্রম ইন্ডিয়া। তো অবশ্যই আনসার করো যে ইকোনমিক্সে নোবেল প্রাইজ রেলেভেন্ট যে দুজন ব্যক্তি ফ্রম ইন্ডিয়া পেয়েছেন তারা কারা। লাস্ট বাট নট দ্য লিস্ট, to which country does automobile company Mercedes-Benz belong to? So Mercedes-Benz is a company from Germany. So in this video we all have discussed the relevant quiz sample paper 1 with related to PSC miscellaneous mains 2023 এর যে মেন্স হতে চলেছে 18th মে তে। যদি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এই ভিডিও and comment me in the video যে তোমরা আরো কি type of video চাও on this channel. Thanks for watching this video. Please do like, subscribe our channel.